আসসালামু আলাইকুম। সপ্তম অধ্যায়ের খুবই সহজ এবং গুরুত্বপূর্ণ আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। অঙ্কটা হচ্ছে উদাহরণ 7। এটা দেওয়া আছে sin x প্লাস sin y প্লাস sin x প্লাস y এর গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মান। তো আমরা আগেই জানি গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মান বিদ্যমান থাকার প্রধান শর্ত হচ্ছে একবার অন্তরীকরণ করতে হবে, করে তার মান শূন্য করতে হবে। তাহলে এটাকে আমি প্রদত্ত ফাংশন দ্বারা লিখলাম। লেখার পরে এই এফ কে যেহেতু এক্স আর ওয়াই আছে, একবার এক্স এর সাপেক্ষে একবার ওয়াই এর সাপেক্ষে, তো এইটা এফ অফ এক্স ওয়াই এটা দ্বারা বোঝায় কিন্তু এফ এর পরবর্তীতে এই যে ব্র্যাকেট দিয়ে এক্স কমা ওয়াই এটা দ্বারা কিন্তু অন্তরীকরণ না, এটা বোঝায় যে এই ফাংশনের ভিতরে এক্স আর ওয়াই আছে। কিন্তু কমা এইভাবে ব্র্যাকেট না দিয়ে যদি নিচের দিকে এক্স লেখা হয় তাহলে বোঝায় এই এক্স এর সাপেক্ষে এফ কে অন্তরীকরণ। তাহলে এটা আর এটা কিন্তু আলাদা। তাহলে এটা আমি আগে দেখাই, যেহেতু এই এফ কে এক্স এর সাপেক্ষে করা লাগবে এই জন্য প্রথমে এক্স এর সাপেক্ষে এক্স নিচে, এর পরবর্তী আবার ওয়াই আছে এর ভিতরে, এই জন্য এফ কে আবার ওয়াই এর সাপেক্ষে করতে হবে। তাহলে ওই দুটার মান কত পেয়েছি সেটা আমি লিখছি, কিভাবে পেয়েছি সেটাও দেখাই। তাহলে প্রথম এই এফ কে এক্স এর সাপেক্ষে, তাহলে এফ এর মান আছে যে তিনটা অংশ, তবে তিনটা অংশের ভিতরে এক্স এর সাপেক্ষে এক্স আছে এ একটা অংশ এবং এ একটা অংশ, এই অংশের ভিতরে কিন্তু এক্স নাই, তাহলে এই অংশটাকে করলে কিন্তু শূন্য হয়ে যাবে, এটা বাদ করতে হবে কার, এটা এবং এটা। তাহলে প্রথম দেখি সাইন কে করলে, আচ্ছা আমি এটার একটু সূত্র লিখে রাখি, তবে কিন্তু এই যে খেয়াল করি এই এক্স মানে কিন্তু আংশিক অন্তরীকরণ, তার মানে কিন্তু ডেল, এটা আমি লিখে রাখছি। সাইন এই যে সূত্রটা কিভাবে হয়, সাইন কে করলে কিন্তু কস হয়, সাইন এর কাজ করার পরে কিন্তু ডিগ্রির কাজও করা লাগে, এই যে ডিগ্রি এর পরবর্তী কিন্তু এক্স এর কাজও করা লাগে, তবে এক্স এর সাপেক্ষে এক্স কে করলে কিন্তু ওয়ান হয়ে যায়, সেজন্য ওটা মনে হয় যে সূত্র শুধু এটুকু, কিন্তু সূত্রটা কিন্তু এটার পরবর্তী এক্স এরও করা লাগে। এই সূত্র অনুসারে করি সাইন কে করলে হয়ে যাবে কস আর এক্স কে এক্স এর সাপেক্ষে ওয়ান, তো এটা লেখার প্রয়োজন নেই। এবার এটা এরও খেয়াল করি, এই অংশটাই কিন্তু সাইন কে করলে কস হবে, কিন্তু ওয়াই কে এক্স এর সাপেক্ষে করলে কিন্তু শূন্য, এই জন্য এটা একবারে বাদ। এর ভিতরে কিন্তু এক্স আছে, তাহলে এটাকে সাইন কে করলে হয়ে যাবে এই যে cos x প্লাস ওয়াই। এবার ভিতরের কাজ যখন করবেন এক্স এর সাপেক্ষে এক্স কে এটাকে করলে ওয়ান হয়ে যাবেন, কিন্তু ওয়াই কে করলে হয়ে যাবেন জিরো, তাহলে ওয়ান প্লাস জিরো এই অংশটা হয়ে যাবেন, তাহলে কত ওয়ান, ওয়ান এর সাথে আর গুণ করার প্রয়োজন হয় না। আর এই অংশটা পেলাম। এবার দ্বিতীয় অংশ আছে কি, এবার ওয়াই এর সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে যখন করবো প্রথমটাই কিন্তু ওয়াই নেই, এটা তাহলে শূন্য হয়ে যাবে, এটা থেকে শুরু হবে, এটাই ওয়াই আছে, এই সাইন কে করলে এই যে cos ওয়াই আছে, আর এই সাইন কে করলে cos x প্লাস ওয়াই, আবার ভিতরে x প্লাস ওয়াই কে করলে এই x কে করলে শূন্য আর y কে করলে ওয়ান আসবে না, তো এটা এত জটিল করার দরকার নেই, এমনি সিম্পল করলে হয়ে যাবে। এবার পরবর্তী কাজ হচ্ছে কি, ফাংশনটির গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মান বিদ্যমান থাকার শর্ত হচ্ছে একবার অন্তরীকরণ করে যেটা পেয়েছি সেটাকে শূন্য করা। এই যে এফ অফ এক্স এবং এফ অফ ওয়াই এর মান শূন্য, তাহলে এফ অফ এক্স এর মান এটা পেয়েছি, এটা সমান শূন্য ধরবো, এবং এফ অফ ওয়াই এর মান এটা পেয়েছি, এটা সমান শূন্য, এই যে এটা এবং এটা সমান শূন্য, আমি দুটো সমীকরণ দিয়েছি। এবার আমার কাজ হচ্ছে সন্ধিবিন্দু বের করা। সন্ধিবিন্দু কিভাবে বের করব, এই দুইটা সমীকরণ সমাধান করে এখান থেকে এক্স আর ওয়াই এর মান বের করব। তবে আমি একটা জিনিস খেয়াল করি, এই দুইটা জিনিসের ভিতরে এই এটা আছে cos x আর এটা আছে cos x প্লাস y, এটা আছে cos y, এটা cos x প্লাস y, এই অংশ এবং এই অংশ দুইটাই কিন্তু একই। তাহলে আমি যদি এই সমীকরণ এবং এই সমীকরণটা বিয়োগ করি, তাহলে এই দুটো অংশ কিন্তু বিয়োগ করলে এইটা আর এটা বাদ হয়ে যাবে না, থাকবে না শুধু এটা আর এটা। সেজন্য আমি কি করেছি, এক বিয়োগ দুই, এক বিয়োগ যখন দুই করছি তাহলে উপরের এক নম্বর বিয়োগ দিয়ে এই এক বিয়োগ দিয়ে এই দুই নম্বরটা, তাহলে এই যে cos x ছিল আর এই বিয়োগ cos y টা থাকবে না, এটা বিয়োগ এটা তো কেটে যাচ্ছে, তাহলে এটা বাদ, তাহলে থাকছে শুধু এইটা আর এটা, তাহলে থাকছে cos x মাইনাস cos y। এখান থেকে এই মাইনাস cos y টা এই সাইডে পাঠিয়ে দিলে প্লাস cos y, উভয় পক্ষ থেকে cos কেটে দিলে x সমান y। এখন x সমান y এটা কিন্তু পরিপূর্ণ মান আসেনি, আমার x এর এবং y এর মান হচ্ছে এখানে যে sin cos রয়েছে, তাহলে মান কিন্তু ডিগ্রিতে আসবে, সেটা বের করতে হবে। তো কিভাবে করব, এই যে x সমান y এই মানটাই আমি এক অথবা দুই যে কোনো একটাই বসাই দিই, তো এক প্রথমে আছে আমি এটাই বসাই, তাহলে কি করব x এর জায়গায় y বসাই দেবো অথবা y এর জায়গায় x বসাই দেবো, এটা বসালে কাজ হবে কি, এখানে খেয়াল করি এটা x আছে, এটা x, এটা y, এটা একটু আলাদা, তাহলে এটা যদি আমি x সমান y ওখান থেকে যদি এই জায়গাটা x করে দিতে পারি তাহলে কিন্তু সব x হয়ে যাবে, তখন কিন্তু আমি x এর মান বের করতে পারবো। সেজন্য আমি লিখছি কি x সমান y, এই মানটা কয় নম্বর সমীকরণে, এই এক নম্বর সমীকরণে বসাইছি, তাহলে এই দুটো x রয়েছে এটা আমি পরিবর্তন করব না, এই y কে x করে নেব। এই যে এখান থেকে লিখছিলাম এই যে cos x প্লাস y, y এর জায়গায় x সমান y যেহেতু তাহলে এই যে x লিখে দিছি y এর জায়গায়, তাহলে x প্লাস x শুধু এইটুকু লেখা যায়, দুইটা x 2x, আর এই অংশটুকু যা ছিল তাই লিখছি। এবার এখান থেকে x এর মানটা বের করব, তো আমরা কিভাবে করব, সাইডে এটা মুছে দিই,
আচ্ছা, এটা যেহেতু cos 2x আছে, এটার অনুরূপ একটা সূত্র আছে cos 2 থিটা। সূত্র আছে, দুইটা সূত্র আছে, 2 cos স্কয়ার থিটা -1 একটা, আর একটা 1 - 2 sin স্কয়ার থিটা। তো আমরা কোনটা বসাবো? একটা অংশ তো cos এ রয়েছে, তাহলে আমি cos এই রাখবো, আর sin এ নিয়ে আসবো না, যেহেতু আমার একই একই রকম থাকলে আমার ক্যালকুলেশন সুবিধা হবে। তাহলে আমি এটাই বসাবো। তাহলে cos 2 থিটার সূত্রটা কি ছিল? 2 cos স্কয়ার থিটা -1। তাহলে cos 2x এর সূত্র হবে কি? এই অংশটুকু যা আছে তাই লিখলাম, প্লাস, তাহলে এইটার সূত্রই ওইটার মতন লিখলে 2 cos স্কয়ার x -1 সমান 0। এখান থেকে x এর মান বের করতে হলে আমি আরেকটু কাজ করি। এটা একটু দেখি মিডল টার্ম অনুসারে আছে, দ্বিঘাত সমীকরণে আছে। তো এখান থেকে আমি মিডল টার্ম করি। মিডল টার্ম করতে হলে যেটা বড় চলক সেটা প্রথমে লিখতে হয়। তাহলে এটা আমি আগে লিখি 2 cos স্কয়ার x প্লাস, এবার cos এর পর একটু কম আছে কোনটা? এই যে এটা আছে, cos x -1 সমান 0। আচ্ছা, উপরেরটুকু মুছে দেয়, এটা বাকিটুকু কাজ করি। এটা এবার আমি মিডল টার্ম করি। মিডল টার্ম করলে কিভাবে আসবে? 2 cos স্কয়ার x, প্রথম যেটা আছে সেটাই লিখলাম। এখানে cos x প্লাস একটা থাকতে হবে, তাহলে আমি এভাবে নিই 2 cos x minus cos x -1 সমান 0। এই যে এটা কিন্তু আমার মিডল টার্মের যে শর্ত সেটাই মিলে গেছে। মিডল টার্মের নিয়ম কি? যে এই ফার্স্টেরটার সাথে কিন্তু লাস্টেরটা গুণ করতে হয়। গুণ করলে কত হয়? প্লাসে মাইনাসে -2 cos স্কয়ার x। তাহলে মাঝে এমন দুইটা সংখ্যা, এই যে মাঝে এমন দুটো সংখ্যা নিতে হবে, সেই দুটো সংখ্যার গুণ করলে এটা হবে, আবার যোগ বিয়োগ করলে কিন্তু এই যে যেটা ছিল সেটাই ঠিক থাকবে। তো মাঝে এই যে এটা আমি যদি এই দুটোর গুণ করি, তাহলে এই যে প্লাসে মাইনাসে এই যে -2 cos স্কয়ার x, ওটা কিন্তু মিলে যাচ্ছে। আর যদি যোগ বিয়োগ করি, 2 থেকে দুইটা cos থেকে একটা বিয়োগ করলে যে একটা cos থাকে, সেটাও কিন্তু আমার মিলে গেছে। তাহলে মিডল টার্ম করলাম এটা। এবার প্রথম দুটো অংশের ভিতরে 2 এবং একটা cos কমন যাচ্ছে, তাহলে 2 cos x কমন নিলাম। তাহলে এটা থাকছে, একটা cos কিন্তু থেকে যাচ্ছে, তাহলে cos x প্লাস 1। এই দুইটার ভিতরে কিন্তু মাইনাস কমন আছে, তাহলে -1 নিলাম। cos x মাইনাস নেওয়ার জন্য এটা প্লাসে গেল, সমান 0। এটাও cos x প্লাস 1, এটাও cos x প্লাস 1। তাহলে দুইটার ভিতরে cos x প্লাস 1 কমন আছে, এটা নিই। cos x প্লাস 1 কমন নিলাম। এটা থাকছে কত? 2 cos x -1 সমান 0। তাহলে দুইটা অংশ হয় cos x plus 1 সমান 0, অথবা 2 cos x minus 1 সমান 0। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে থাকছে কত? cos x সমান -1, আর এটা করলে কত আসছে? আগে এই 1টা এই সাইডে দিলে +1 হয়ে গেল, আর এই 2 এই সাইডে গুণ, এই সাইডে দিলে ভাগ, তাহলে cos x সমান হাফ। একটা cos x এর মান হচ্ছে -1, আর একটা cos x এর মান হচ্ছে হাফ। তাহলে আমরা জানি যে cos 180 ডিগ্রির মান -1, তাহলে এখান থেকে অতএব cos x সমান cos phi। এই cos 180 ডিগ্রির মান হচ্ছে -1, তাহলে এই x, এই cos আর cos কেটে দিলে x এর মান থাকছে phi। এইটা ভাবে এই ঠিক একই ভাবে এটা ক্যালকুলেশন করলে cos 60 ডিগ্রির মান হচ্ছে 60 বলতে বোঝায় যে π/3, তাহলে 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে এটা লিখতে পারি অতএব x সমান π/3। তাহলে x এর দুইটা মান পেলাম, একটা π/3 আর একটা পাই। তাহলে এটা আমি উপরে লিখি, এই যে এখানে এই সাইডে লিখি। আচ্ছা, তাহলে x এর দুইটা মান আসলো, অতএব x সমান, প্রথমে ছোট মানটা লিখতে হয়, π/3, পাই। x এর মান পেলাম, এবার আমার লাগবে কার মান? y এর মান। তো আমরা অলরেডি এই যে 1 বিয়োগ 2 যে আগে মুছে ফেলছি, ওখান থেকে এই জিনিসটা পেয়েছিলাম যে x সমান y, x সমান y, x এর মান y এর মানের সমান। তাহলে x এর মান যদি এই দুইটা হয়, তাহলে y সমান পাওয়া যাচ্ছে কত? π/3, পাই। এখন একটু খেয়াল করি, এইটার দুইটা মান আছে, এটা দুইটা মান আছে। তো এর আগে আমরা একটা রকম করছিলাম, এই দুইটা এবং দুইটা যখন করছিলাম সন্ধিবিন্দু কিন্তু চারটা আসছিল, কিন্তু এটা কিন্তু চারটা হবে না, দুইটা হবে। কারণ এখানে কিন্তু x এর সাথে y এর সম্পর্ক ফিক্স করা হয়েছে, x সমান y। তার মানে x এর মান যা y এর মান তা, x এর মান যখন π/3, y এর মানও সেই π/3 হবে, y এর মান কিন্তু পাই হবে না। তাহলে লিখবো যে অতএব সন্ধিবিন্দু π/3 এর জন্য π/3 একটা x এর মান কমাতে একটা y এর মান, এবং দুইটা সন্ধিবিন্দু, আর একটা কত? এই পাই এর জন্য পাই। সাপোজ x সমান y, এই শর্তটা যদি না দেয়া থাকতো,
তাহলে এই পাই বাই থ্রির জন্য কিন্তু আমি দুটোই নিতাম, তখন কিন্তু সন্ধিবিন্দু আমার চারটা হতো, এইটার জন্য দুইটা, আবার এইটার জন্য আবার দুইটা চারটা আসতো। কিন্তু যেহেতু এটা দেওয়া রয়েছে এক্স সমান হয়, তাহলে সন্ধিবিন্দু লেখার সময় কিন্তু এই সত্যটা মেনটেন করা লাগবে যে এক্স এর মানও যা ওয়াই এর মানও ঠিক হওয়া লাগবে, ঠিক ওয়াই এর মানও তাই হওয়া লাগবে। তাহলে পাই বাই থ্রি হলে ওয়াই এর মানও পাই বাই থ্রি, এক্স এর মান পাই হলে ওয়াই এর মানও পাই। তাহলে দুইটা সন্ধিবিন্দু পেয়েছি। এবার আমার পরবর্তী কাজ হচ্ছে আর টি আর এস বের করা। তো এই অংশটা কিন্তু আমি লিখে রাখছি যে একবার অন্তরীকরণ করে কি পেয়েছিলাম, এখান থেকে আমরা আর টি আর এস বের করবো। তাহলে এটা আমি মুছে দিই, আবার সন্ধিবিন্দুটা আমি লিখে রাখি সাইডে। দুইটা সন্ধিবিন্দু পেয়েছি আমরা কত, পাই বাই থ্রি কমা পাই বাই থ্রি একটা পেয়েছি, আর একটা কত পেয়েছি, পাই কমা পাই। এখন এই যে আর আর বলতে কি বোঝায়, এক্স এর সাপেক্ষে দুইবার, তাহলে এক্স এর সাপেক্ষে এই যে একবার, এটাকে আবার এটাকে আবার এক্স এর সাপেক্ষে, তাহলে এক্স এর সাপেক্ষে একবার যে পর্যন্ত ছিল, এটাকে পুনরায় আবার এক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে একবার কিন্তু আমি এটা পেয়েছিলাম, এটাকে আবার কার সাপেক্ষে, আবার এক্স এর সাপেক্ষে। এই কস কে করলে কিন্তু মাইনাস সাইন হয়, তাহলে প্রথমটা আসছে মাইনাস সাইন এক্স। সেম একই ভাবে এই কস কে করলো মাইনাস সাইন এক্স প্লাস ওয়াই। এর ভিতরে কাজ করলে ওয়ান আসবেন কোন আকারে, এটা দেওয়ার প্রয়োজন নেই। আর এর পরবর্তীতে টি, টি সমান আমরা কি জানি, ওয়াই এর সাপেক্ষে দুইবার, তার মানে এটাকে এফ অফ ওয়াই ওয়াই। এটা দ্বারা কি বোঝায় যে এফ কে প্রথমে ওয়াই এর সাপেক্ষে করে যেটা পেয়েছি সেটাকে পুনরায় আবার ওয়াই এর সাপেক্ষে, তাহলে এফ কে ওয়াই এর সাপেক্ষে করে আমি যে এটা পেয়েছি এটাকে পুনরায় আবার ওয়াই এর সাপেক্ষে, তাহলে আবার যদি করি ওয়াই এর সাপেক্ষে এটা আবার করি, cos ওয়াই কে করলে আসবে না মাইনাস, cos কে করলে কিন্তু মাইনাস সাইন হয়, তাহলে মাইনাস সাইন ওয়াই, আবার ওয়াই কে করলে ওয়াই এর সাপেক্ষে ওয়ান, এটা দেইনি। এবার সেম একই ভাবে এই cos কে করলো মাইনাস সাইন এক্স প্লাস ওয়াই, আর টি পেলাম। এবং সর্বশেষ হচ্ছে এস, এস মানে এফ অফ এক্স ওয়াই। তাহলে এটাকে এভাবে ভাবি, এফ কে প্রথমে এক্স এর সাপেক্ষে করব, তার পরবর্তীতে আবার কার সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে। তো এফ কে এক্স এর সাপেক্ষে অলরেডি আমার করা হয়ে গেছে, যে এফ কে এক্স এর সাপেক্ষে করে এটা পেয়েছি, এটাকে কার সাপেক্ষে করতে হবে, ওয়াই এর সাপেক্ষে। তাহলে এটাকে কার সাপেক্ষে করবো, ওয়াই এর সাপেক্ষে। তো প্রথমটাই কিন্তু ওয়াই নাই, তাহলে প্রথম অংশটা কিন্তু জিরো হয়ে যাবে, এটা বাদ হবে কোনটা, শুধু এটা। তাহলে এটা কত আসছে, মাইনাস এক্স প্লাস ওয়াই। এখন এর ভিতরে কিন্তু এক্স আর ওয়াই থেকে গেছে, তো এটা আমরা কিভাবে ভ্যানিশ করব, এই যে সন্ধিবিন্দু যখন বসাবো, এটা তো এক্স এর মান, এটা তো ওয়াই এর মান, তখন এই এক্স আর ওয়াই এর জায়গায় ওটা আমি বসিয়ে দেবো। তাহলে সর্বপ্রথম একটা সন্ধিবিন্দু নিয়ে কাজ করি, পাই বাই থ্রি কমা পাই বাই থ্রি সন্ধি বিন্দুতে, এই সন্ধি বিন্দুতে আর, তাহলে এখানে মান বসাই, মাইনাস সাইন পাই বাই থ্রি মাইনাস সাইন পাই বাই থ্রি প্লাস পাই বাই থ্রি, পাশেই লিখি টু, এটাকে মাইনাস হিসাবে তাহলে মাইনাস লিখবো, মাইনাস রুট থ্রি ভাগ টু। এটাও দেখি 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, 120 ডিগ্রি, 120 ডিগ্রির মানও রুট থ্রি বাই টু, এটাকেও মাইনাস আছে, মাইনাস রুট থ্রি ভাগ টু। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে দুটো লসাগু আছে 2, এটাও তাহলে মাইনাস রুট থ্রি মাইনাস রুট থ্রি সমান, তাহলে মাইনাস রুট থ্রি কয়টা, দুইটা, মাইন টু রুট ওভার থ্রি মাইনাস দুইটা রুট ওভার থ্রি বাই 2, এইটা এটা কেটে দিলাম। আমি এইভাবে না ভেবে এমনি সিম্পল ভাবতে পারি যে এটা যদি আমি মাইনাস কমন নিয়ে নিই বা মাইনাস ধরেই করি, যে এখানে কয়টা, রুট থ্রির অর্ধেক আর এটাও রুট থ্রির অর্ধেক, তাহলে দুটো একবারে কি অর্ধেক আর অর্ধেক যোগ অথবা বিয়োগ, যদি একই চিহ্ন থাকে তাহলে তো যোগ হয়, অর্ধেক আর অর্ধেক করলে পূর্ণাঙ্গ রুট থ্রি হয়ে গেল, এটাকে একবারে করে দিতে পারি। আর বের করলাম, এবার টি এর মান একইভাবে আসবে, টি সমান, টি এর মান কত আছে, যেটা আছে মাইনাস সাইন ওয়াই, ওয়াই এর মানও তো সেই একই, পাই বাই থ্রি মাইনাস সাইন ওয়াই, এটার মান ওয়াই এক্স প্লাস ওয়াই, এক্স এর মানও পাই বাই থ্রি প্লাস এটার মানও পাই বাই থ্রি। তো এইটা আর এটা কিন্তু একই জিনিস, তাহলে এটা ক্যালকুলেশন করলে সে এইটার মতনই আসবেন, তাহলে এটাও একবার লিখে দিলাম। সর্বশেষ এস, এস এ কিন্তু এই একটা অংশ আছে, যে এস এর মানে শুধু এটা এক্স প্লাস ওয়াই, এক্স এর মান হচ্ছে পাই বাই থ্রি প্লাস পাই বাই থ্রি, এর এই যে মাইনাস ছিল, তাহলে পাই বাই থ্রি প্লাস পাই বাই থ্রি, তাহলে 60 120 ডিগ্রি, এটার মান রুট থ্রি বাই টু, তাহলে মাইনাস রুট থ্রি ভাগ টু। আর টি আর এস পেলাম। এবার আমার কাজ হচ্ছে আর টি মাইনাস এস স্কয়ারের যে সূত্রটা, ওই সূত্রটা আমরা এখানে এবার বসাবো। তাহলে এখানে বসাই আর টি মাইনাস এস স্কয়ার,
মাইনাস এস স্কয়ার, এস এর মানও মাইনাস রুট থ্রি বাই টু এর স্কয়ার মাইনাস এই রুট থ্রি স্কয়ার করলে উপরে থ্রি আর টু এর স্কয়ার করলে ফোর। এটা ক্যালকুলেশন করলে লসাগু ফোর, তাহলে তিনে চারে 12, এর থেকে 3 বিয়োগ হবে না, তাহলে 12 বিয়োগ 3 9, 9/4। এই সংখ্যাটা কত আসলে এটা বিষয় না, এটা আসলে পজিটিভ এসে কিনা নেগেটিভ এসছে এটাই বিষয়। এটা কি আসছে পজিটিভ, পজিটিভ থাকা মানে এই সন্ধিবিন্দুতে মান আছে, সেটা গরিষ্ঠ হতে পারে লঘিষ্ঠ হতে পারে। তো গরিষ্ঠ কিনা লঘিষ্ঠ সেটা আমি এবার কোথা থেকে দেখবো, আর টির মান দেখবো। আর টির মান যদি পজিটিভ হয় তাহলে ছোট মান, আর যদি নেগেটিভ হয় তাহলে বড় মান। তো এইটা কোন সন্ধিবিন্দুতে পেলাম, π/3 π/3। তাহলে এর পরবর্তীতে লিখবো যে π/3 π/3 সন্ধিবিন্দুতে ফাংশনটির কি মান। তো আমি এটা উপরে মুছে দিয়ে উপরে করি, যেহেতু এই যে আর টি মাইনাস স্কয়ার মান পজিটিভ এবং π/3 π/3 এর নিচে লিখতে হবে এটা এই সন্ধিবিন্দুতে ফাংশনের কি মান। এই সন্ধিবিন্দুটাই মূল অঙ্কে বসাই দেবো। তাহলে এই π/3 π/3 x এর মান π/3 y এর মান π/3 এখানে আমি বসিয়ে দেবো। তাহলে প্রথমটা আসছে কত, sin π/3 প্লাস এর পরেরটাও y এর মান তো π/3, তাহলে এটাও π/3 প্লাস এটা কত আসছে x প্লাস y আছে, তাহলে sin π/3 প্লাস π/3। আচ্ছা আমরা আগেই জানি যে sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, তাহলে √3/2 এটাও একই, √3/2 এটাও একই, এটাও 120 ডিগ্রি, এটার মান √3/2। তাহলে √3/2 কয়টা, তিনটা, একটা দুটো তিনটা, তাহলে একবারে যোগ লসাগু না করে যোগ করে দিতে পারি, তাহলে 3√3/2 এটা চলে আসলো কার মান। এই অঙ্কটার আরেকটা সন্ধিবিন্দু ছিল, সেটাই যে প্রথমে আমি লিখছিলাম π/3 π/3 পরবর্তীতে π, π, এবার ওই বিন্দুতে করতে হবে। তাহলে এইটার অনুরূপ আমি আবার ওইটা করব, তাহলে এটা আমি মুছে দিই। এই অংশটুকু যেহেতু লাগবে সুতরাং এটা আমি রেখে দিয়েছি। আমি এবার ওই বাকি যে সন্ধিবিন্দু ওটা বসাই, π, π, সন্ধিবিন্দুতে এই সন্ধিবিন্দুতে প্রথমে কার মান আর, তাহলে এটা কত আসছে মাইনাস সাইন পাই মাইনাস সাইন পাই প্লাস পাই, পাশেই করি সাইন 180 ডিগ্রির মান, সাইন 180 ডিগ্রির মান কিন্তু শূন্য, তাহলে এটা শূন্য এটাও শূন্য, তাহলে শূন্য বিয়োগ শূন্য এটা শূন্যই থেকে যায়। টি এর মানও কত আছে, টিও একই আছে, এটা একই, এটা বসালে কত আসবে মাইনাস সাইন পাই মাইনাস সাইন পাই প্লাস পাই, এটার মানও শূন্য, এটাও শূন্য এটাও শূন্য, তাহলে একবারে শূন্য লিখলাম। সর্বশেষ এস এর মান ছিল মাইনাস সাইন পাই প্লাস পাই, এই 360 ডিগ্রির মানও শূন্য। তাহলে আর টি মাইনাস এস স্কয়ারের মান কিন্তু আর করা লাগবে না, কারণ কি শর্ত হচ্ছে আর টি মাইনাস এস স্কয়ার মান পজিটিভ অথবা নেগেটিভ হওয়া লাগবে, এবং আরেকটা শর্ত হচ্ছে গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মানের শর্ত আছে আর এর মান হয় আর এবং টি এর মান হয় পজিটিভ অথবা নেগেটিভ হওয়া লাগবে, কিন্তু এখানে কিন্তু শূন্য, শূন্য হলে কিন্তু হবে না। তো যেহেতু এটা শূন্য আসছে সুতরাং এই সন্ধিবিন্দু পাই পাই সন্ধিবিন্দুতে ফাংশনটির কোনো গরিষ্ঠ বা লঘিষ্ঠ মান নেই। তাহলে যেই সন্ধিবিন্দুতে গরিষ্ঠ বা লঘিষ্ঠ মান থাকে না সেটাকে কিন্তু আবার বলে স্যাডল বিন্দু। তাহলে ওইটা আমি লিখতে পারি, তাহলে পাই পাই সন্ধি বিন্দুতে ফাংশনটির কোনো লঘিষ্ঠ বা গরিষ্ঠ মান বিদ্যমান নেই। তাহলে সর্বশেষ আমি এটা লিখবো যে পাই পাই সন্ধিবিন্দুতে ফাংশনটির কোনো গরিষ্ঠ বা লঘিষ্ঠ মান বিদ্যমান নেই।